শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাসনাত জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এবং আজকে আলোচনার বিষয় হলো একাদশ অধ্যায়ের পদার্থবিজ্ঞানের জলবিদ্যুতের উপরে পঞ্চম ক্লাস। এবং গত 4টি ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম এবং আজকের যে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো কি কিছু কিছু সূত্র রয়েছে যেগুলো আমরা কিভাবে এসেছে সেটা অনেক সময় আমরা পারি না, যে কারণে এটার বিশ্লেষণটা আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আজকে এই বিশ্লেষণগুলো করব। আশা করি তোমরা অবশ্যই ক্লাসে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক ক্লাসে তোমরা ছিলে এবং আমাকে সাপোর্ট দিয়েছো, সেজন্য তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও। সম্মানিত অভিভাবক এবং যারা আমাকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সাথে যারা ছিলেন, আজকেও আমি আছি, মোহাম্মদ হাসনাত জামান সবুজ। তো আজকে শুরুতে যে আলোচনাটি করব সেটি হচ্ছে তড়িৎ ক্ষমতা। দেখো, বৈদ্যুতিক যে ক্ষমতা, একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের যে হার, অর্থাৎ শক্তিকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তোমরা জানো সেটা হয় ক্ষমতা। তাহলে একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ক্ষমতার একক হলো ওয়াট। তাহলে এই যে ক্ষমতার একক ওয়াট, কিন্তু বৈদ্যুতিক ক্ষমতার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় কিলোওয়াট এবং মেগাওয়াটে। তো আমরা জানি যে কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান জানি 10⁻³ ওয়াট। আরেকটি জিনিস জানি যে 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁻⁶ ওয়াট। লক্ষ্য করে দেখো, এই ওয়াটও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রে, বাসা বাড়িতে সেটা কিন্তু ব্যবহার করা হয়। কিরকম, তোমার একটা বাল্বের গায়ে কিন্তু লেখা থাকে 100 ওয়াট বা 60 ওয়াট, সেটা ওয়াটে হিসাব করা হয়। কিন্তু আমরা যখন যেটা বিদ্যুতের যে হিসেব করতে চাই তখনই কিন্তু এই হিসেবটা চলে আসে কিলোওয়াট বা মেগা ওয়াটে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। কাজ বাই সময়। তোমরা দেখো, স্থির বিদ্যুতে তোমরা পড়েছো যে এই বিভব সমান জানি হলো W/Q, অর্থাৎ অসীম থেকে এক একক আধানকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হলো তড়িৎ বিভব। তাহলে বিভব সমান এক এককের জন্য হয় W/Q। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি W = VQ। লক্ষ্য করে দেখো কত সুন্দর ভাবে চলে আসে। আমরা যদি লিখি VQ/T। এখন আমরা যেটা জানি যে I সমান, এই অধ্যায়ের শুরুতে পড়েছিলাম I = Q/T। তাহলে আমরা এখানে লিখতে পারি Q/T সমান I, তাহলে চলে আসলো VI। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ P = VI, অর্থাৎ তড়িৎ ক্ষমতা সমান জানি VI। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা একটু দেখব যে ক্লাসে কারা কারা জয়েন করেছো। তো আমরা একটু কমেন্টটা দেখার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছি যে তাসফির রশিদ, সেলিনা পারভিন মালা, আমি জানি সেটা হচ্ছে নাসরা। আসসালামু আলাইকুম নাসরা। তারপরে হচ্ছে শুভ্র, রাজীব, আসাদ, আসসালামু আলাইকুম। সিলেট থেকে আপনার অনেক বড় ফান, আপনার ক্লাস খুব ভালো লাগে, ধন্যবাদ। এত দূর থেকে ছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কোনো এক সময় আবার দেখা হবে, হয়তো বা রেগুলার ক্লাস করাতে পারি কিনা জানি না, মনে হয় না। এরপরে হচ্ছে যে দেখতে পাচ্ছি আফরোজা বেগম, আসসালামু আলাইকুম স্যার, এবং পাপনকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, তুমি পূর্বের ক্লাসটিতেও ছিলে। তো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি P = VI। লক্ষ্য করে দেখো, এই যে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এবারে দেখো, আমরা জানি যে ওহমের সূত্র থেকে V = IR। তোমার জানতে হবে যে প্রতিপাদনগুলো কিভাবে এসেছে। আমরা যদি এখানে বসিয়ে দেই যে V এর মানটা যদি বসায় IR × I, তাহলে এখানে হবে
আই স্কোয়ার আর, তাহলে পি ইকুয়াল টু কী হয়ে গেল আই স্কোয়ার আর। এটাও আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এক এক ক্ষেত্রে এক এক ডাটা অনুযায়ী আমি মান বসাবো, তবে আমার সূত্রটা কিভাবে এসেছে সেটা জানা প্রয়োজন। তো এবারে যদি আমরা এখানে আয়ের মানটা বসাতে চাই তাহলে আই ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর। লক্ষ্য করে দেখো আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমরা যদি মানটা বসাই তাহলে আই স্কোয়ারের মান হবে তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে হয়ে যায় এই আর আর কাটা গেলে ভি স্কোয়ার বাই আর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কতগুলো সূত্র আমরা ইতিমধ্যে প্রতিপাদন করে ফেললাম। তাহলে দেখো এইখানে আমরা কয়টা সূত্র পেলাম, পি ইকুয়াল টু ভি আই আর পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এবং পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। দেখো এই সূত্রগুলো আমার কিন্তু খুবই কাজে লাগবে এবং সেটার ব্যাখ্যাটা কি সেটাও আমাকে জানতে হবে। তো এবারে আমরা জেনে ফেললাম পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আশা করি তোমরা এটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এগুলো পারবে, এবং যদি কোনোভাবে মিস করে যাও তাহলে সেটা অবশ্যই পুনরায় দেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আরও কিছু সূত্র আমরা প্রতিপাদন করতে পারি। যেমন দেখো আমরা পড়েছি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, আমরা বিভব সমান জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এখন আমরা যদি এখানে একটু কাজ করি, যেটা হবে যে আমরা জানি যে আই ইকুয়াল টু কিউ বাই টি। প্রিয় শিক্ষার্থীরা দেখো সূত্রগুলো কিন্তু উড়াল দিয়ে আসেনি, একটা সিস্টেম ওয়েতে চলে আসছে। তুমি জাস্ট এই সিস্টেমটা জানলেই চলবে। তাহলে এখানে যদি আমরা আর গ্রহণ করি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আই টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আই টি এখানে আমরা যদি ভি ইন্টু আই টি, তাহলে এইখানে একটা সূত্র চলে আসলো ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। এই ব্যয়িত শক্তি ডাব্লিউ, ওকে, ব্যয়িত শক্তি সমান ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। তাহলে এবারে আমরা যদি ওহমের সূত্রটি আবার বসানোর চেষ্টা করি তাহলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা যদি এটা লিখতে পারি আই আর ইন্টু আই টি, তাহলে কি হবে আই স্কোয়ার আর টি। লক্ষ্য করো ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইটাও পেয়ে গেলাম। এবারে সেমভাবে যদি আই এর মানটা আবার বসিয়ে দিই তাহলে হবে ভি বাই আর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হবে কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি। তাহলে একটা আর একটা আর যদি কাটা যায় তাহলে হয়ে যায় ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার রইল আর কি রইল টি বাই আর। তাহলে আমরা এখানেও তিনটি সূত্র পেয়ে গেলাম। কয়টি সূত্র পেলাম? তিনটি সূত্র পেলাম। তাহলে আমরা কি ডাব্লিউ সমান কি সূত্র পেলাম? ডাব্লিউ সমান হলো ভি স্কোয়ার আর বাই টি, আর একটা পেলাম কি আই স্কোয়ার আর টি, আরেকটা সূত্র পেলাম ভি আই টি। এই সূত্রগুলো আশা করি কিভাবে এসেছে সেটাও তোমরা জেনে গেছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা চলতরিতের মজাটাই এখানে, আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো। ওকে, তো এবারে আমরা যদি দেখি যে ধরো একটা বাল্বের গায়ে, আমরা একটা বাল্বের গায়ে মনে করো লেখা আছে, মানে আমরা যদি বাজার থেকে একটা বাল্ব কিনে নিয়ে আসি, সেই বাল্বের গায়ে অনেক সময় লেখা থাকে 100 ওয়াট 220 ভোল্ট এরকম লেখা আছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় বাল্বটির রোধ কত, এটা বাল্বের গায়ে লেখা আছে মনে করো বাল্ব, এবং বাল্বের গায়ে এই কথাটি লেখা রয়েছে। আমরা বুঝতে পারি যে বাল্বটির ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তুমি কিন্তু বাজারে গিয়ে বলো যে 100 ওয়াটের, 60 ওয়াটের, 30 ওয়াটের এইরকম বিভিন্ন মানের বাল্ব তুমি বাজার থেকে ক্রয় করে থাকো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো আর ইকুয়াল টু হোয়াট, এবং এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ কতটুকু হবে বাল্বের মধ্য দিয়ে সেটাও জানতে পারবো। তাহলে দেখো আমার এখানে কি দেওয়া রয়েছে, আমরা যে সূত্রগুলো বলেছিলাম। তাহলে পি ইকুয়াল টু 100 ওয়াট এবং ভি ইকুয়াল টু দেখো 220 ভোল্ট। আরেকটা জিনিস, এখন যদি আমি আর বের করতে চাই, এই যে একটু আগে যে সূত্রগুলো লিখেছিলাম, আমার সূত্রগুলোকে অবশ্যই আত্মস্থ করতে হবে, আমি এই জন্য মুছে দিয়েছি। তাহলে এই তিনটি ডাটা দিয়ে দেখো দুটির মান দেওয়া রয়েছে আর একটির মান দেওয়া নেই। এই মানটি বের করার জন্য যে সূত্রটি রয়েছে আমরা একটু আগে পড়েছিলাম, আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছো। এখন যদি আরটা যদি উপরে আসে তাহলে অবশ্যই পিটা নিচে চলে যাবে, বি স্কোয়ার বাই পি। তাহলে লক্ষ্য করে দেখো 220 হোল স্কোয়ার, এবং এটা যদি 100 বসাই, তোমাদের এটা বইয়ের মধ্যে আগের বইয়ের মধ্যে ছিল, তো জাস্ট এটাকে করলে হয়
484 এবং রোধের একক যেহেতু জানি ওহম, তাহলে 484 ওহম। দেখো আমার মানগুলো দেওয়া আছে, আমি সূত্রটা ফেলে দিলাম, অঙ্কটা হয়ে গেল। এবারে আমাদের বলেছে যে এইটার মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমার লিখতে হবে কি I = হোয়াট। এখন কিন্তু তোমার 3টা মান দেওয়া রয়েছে, পি জানো, ভি জানো, আর জানো। সেক্ষেত্রে যে কোনো একটা সূত্র আমরা ফেলতে পারি। যেহেতু প্রথমে একটা সূত্র মানে বের করেছিলাম আমরা পি = VI, আমরা এইটা দিয়েও তো আই বের করতে পারি, যেহেতু পি এর মান দেওয়া রয়েছে। তাহলে I = আমরা লিখতে পারি P/V। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 100 ওয়াট আর 220 ভোল্ট। তাহলে এটা যদি তোমরা বুঝতে পারতেছো যে পয়েন্টে মানটা হয়তো বা চলে আসবে, তাহলে 0.455 এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করলাম সেই সূত্রগুলোর মান কিভাবে দেওয়া থাকবে সেই মানগুলোর আলোকে আমরা অঙ্কটা করব এবং সূত্রগুলো ফেলবো। তাহলে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার উদ্দীপকে কি মানগুলো দেওয়া রয়েছে এবং কি চেয়েছে, সেই অনুযায়ী তুমি সূত্রটা ফেলবে। ওকে, আমরা আবার দেখব যে কে কে এখানে জয়েন করেছ। অর্ক জয়েন করেছো, বাদল দাস স্যার, ওয়ান্ডারফুল ক্লাস, ধন্যবাদ। কে মন্দিরা দাস, ও আচ্ছা, বিদ্যাময়ী শিক্ষার্থী লাবিব আবদুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের। সামিয়া তাসনিম সাদিয়া, রফিকুল ইসলাম তোমরা আছো, রেখা এবং এরা দেখতে পাচ্ছি তোমরা ক্লাসে জয়েন করেছো, ধন্যবাদ জ্ঞাপন করছি, তোমরা আমার সাথে ছিলে। এবারে আরেকটি বিষয় আমরা আলোচনা করব। এখানে দেখো অনেক সময় এই একটা প্রশ্ন আসে যে একটা বাল্বের গায়ে এত লেখার অর্থ কি, তাহলে সেটা আমার জানতে হবে এত এর অর্থটা কি। লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে একটা বাল্ব, যদি তুমি যুক্ত করো এখানে একটা বাল্ব, তাহলে এই বাল্বের দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে আমরা বুঝে ফেললাম যে একটা বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 220 ভোল্ট। তাহলে এর অর্থ বলবো আমরা যে একটি 220 ভোল্ট বিভব পার্থক্যের বাল্বকে যুক্ত করলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলতা সহকারে জ্বলবে। একটা বাল্ব যার দুই প্রান্তের বিভব পার্থক্য তো 220 ভোল্ট। এখন লক্ষ্য করো, সেক্ষেত্রে যেটা আমার বলতে হবে, এই আমরা জানি যে P = W/T, W কাজের একক হলো জুল আর সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড মানে বোঝায় প্রতি সেকেন্ড, অর্থাৎ সেক্ষেত্রে এটি প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি, 100 জুল বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত করবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, কারণ হচ্ছে আমরা জানি যে বাল্ব যখন জ্বলে তখন কিন্তু তাপ শক্তি এবং আলোক শক্তি দুটি শক্তি উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, এবারে আমরা যে বিষয়টি জানবো, দেখো এটা একটু মুছে নেই। তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে এইটা দ্বারা আমাদের বিদ্যুৎ হিসেব করতে হয়, কারণ তুমি যে বাসা বাড়িতে বিদ্যুৎটা ব্যবহার করো সেটা কিন্তু হিসেব করে কিন্তু তোমাকে বিলটা দেওয়া হয়। তাহলে এইটা হিসাবের জন্য অবশ্যই একটা ওয়ে রয়েছে, তাহলে সেই ওয়েটা আমাকে জানতে হবে। তাহলে দেখো এটা আমার জানবো যে ব্যয়িত শক্তির হিসেব। এখন লক্ষ্য করো, এই যে ব্যয়িত শক্তির হিসাব সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা জানি যে P = W/T, এইখান থেকে কিন্তু হিসেবটা আসছে। তাহলে দেখো W = PT। এখন লক্ষ্য করো, আমরা যে ক্ষমতার যেটা সেখানে যে এককগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার সময়টাকে সেকেন্ডে হিসাব করা হয় সেক্ষেত্রে, এবং ক্ষমতাকে ওয়াটে হিসাব করা হয়। কিন্তু আমরা জানি যে বিদ্যুৎ শক্তি হিসাবের জন্য, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, এক্ষেত্রে ক্ষমতাটাকে ব্যবহার করা হয় কিলোওয়াটে আর সময়টাকে হচ্ছে ঘন্টায়, 1 আওয়ার। তাহলে আমরা বলতে পারি P = 1 কিলোওয়াট আর সময়টা হচ্ছে T = 1 আওয়ার। তাহলে এইভাবে যদি আমরা যুক্ত করি তাহলে 1 কিলোওয়াট প্লাস 1 আওয়ার, তাহলে এটাকে বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার। তোমার বাসায় যে মিটারটি রয়েছে সেখানে কিন্তু এই হিসেব অনুযায়ী তুমি মাসে কত বিদ্যুৎ খরচ করেছো সেটা কিন্তু হিসাব করা হয়। তাহলে সেটাকে আমরা বলতে পারি এই 1 কিলোওয়াট আওয়ার সমান লিখতে পারি 1
ইউনিট অথবা 1 BOT। তাহলে দেখো এটাকে বলতে পারি বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড ট্রেড অফ ইউনিট। তাহলে আমরা এটা বলতে পারি যে বোর্ড ট্রেড অফ ইউনিট। তাহলে দেখো এটাকে এই 1 কিলোওয়াট আওয়ার যে কথা, 1 ইউনিট একই কথা, 1 BOT একই কথা। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমাকে যদি প্রশ্ন আসে, যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার কাকে বলে, তাহলে তুমি 1 ইউনিটের সংজ্ঞাটা কিন্তু এইখান থেকে দিতে পারবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে, তুমি যদি 1 কিলোওয়াটের একটা তড়িৎ যন্ত্র নাও এবং সেটা যদি 1 ঘন্টা চালাও, তাহলে সেক্ষেত্রে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞা তো এখান থেকে হয়ে যাবে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকেই বলা হয় 1 ইউনিট বা 1 BOT বা 1 কিলোওয়াট আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তোমার এইটা যদি না এসে যদি আসে 1 ওয়াট সেকেন্ড কাকে বলে, আশা করি সেখান থেকে তুমি ওইভাবে সংজ্ঞাটা দিব যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎযন্ত্র 1 সেকেন্ড ধরে চললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকেই বলা হয় 1 ওয়াট সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড বা কাকে বলে, ইউনিট কাকে বলে, সেটা কিন্তু তোমরা স্পষ্টই পারবে ইনশাল্লাহ। তাহলে এবারে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে, দেখো আমরা এটা হচ্ছে মানে W=PT, এটা হচ্ছে ওয়াট আওয়ারে থাকে, ঘন্টায় যেহেতু এটা অবশ্যই মাস্ট। তাহলে কিন্তু আমরা যেহেতু ইউনিটের হিসাবটা করা হয় কিলোওয়াট আওয়ারে, সেক্ষেত্রে আমরা 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে কিলোওয়াট আওয়ার। এইখান থেকে আমরা কি করতে পারি বলো, ব্যয়িত শক্তি পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখে ফেলতে পারি 1000 ইউনিট। এইখান থেকে আমার বিদ্যুৎ শক্তির হিসেবটি চলে আসবে। ওকে, তাহলে এখানে বিদ্যুৎ শক্তির হিসেবটা কিভাবে করতে হবে সেটাতে কিন্তু তোমরা জেনে গেছো। আরেকটা জিনিস জানতে হবে যে স্যার আপনি তো বলেছেন যে ইউনিট হিসেবটা আমরা বুঝলাম যে এটা করলে ইউনিটে চলে আসবে, 1 ইউনিট আমি বিদ্যুৎ যখন ব্যবহার করব সেক্ষেত্রে আমি কি পরিমাণ এনার্জি ব্যয় করে থাকি সেটা আমাকে বলেন। তাহলে আমি সেটা বলে দিচ্ছি। আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখান থেকে কিভাবে আসে। তাহলে আমরা জানি 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, অথবা এবং 1 আওয়ার সমান জানি 3600 সেকেন্ড। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে লিখতে পারি 1000 ওয়াট এবং 3600 সেকেন্ড। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে 3 পয়েন্ট, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এবং যদি আমরা 36-এর পরে আরও 1 ঘরে এই পাশে নিয়ে আসি তাহলে পাওয়ার হয়ে যাবে 6। এই যে শূন্য আছে 5টি এবং 3.6 লিখছি, তাহলে অবশ্যই পাওয়ার হবে 6। তাহলে এটা হচ্ছে ওয়াট আর এটা হচ্ছে সেকেন্ড। এখন এটা সমান হচ্ছে 10⁶ জুল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এসে একটা কনফিউশন শিক্ষার্থীদের মনে কাজ করে যে স্যার ওয়াট সেকেন্ডের পরিবর্তে সাথে সাথে কিভাবে সেটাকে শক্তির একক লিখে ফেললেন। আমি এটাকে একটু দেখিয়ে নিই, P=W/T। তাহলে W আমরা জানি PT। লক্ষ্য করে দেখো কাজের একক হলো জুল, তাহলে ক্ষমতার একক হলো ওয়াট আর সময়ের একক হলো সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি জুল ওয়াট সেকেন্ডের পরিবর্তে কিভাবে জুল লেখা যায় সেটা কিন্তু তোমরা পারবে। ওকে, তাহলে এবার আমরা আরেকটু জেনে নিই কে কে রয়েছে। দেখতে পাচ্ছি যে ফারহান, ইশরাক, মনময় তুমি জয়েন করেছো, পাপন এখনও রয়েছো, রাজীব দেবনাথ বন্ধু, তোর ক্লাস আমি দেখেছি অনেক সুন্দর। কিশোরগঞ্জ জেলায় এর চেয়ে ভালো ক্লাস আমার মনে হয় কেউ নেয় কি না আমি জানি না, আমি সন্দেহ। অবশ্যই বাংলাদেশে সেরা হওয়ার মতো তোর অবস্থান রয়েছে। যাই হোক, শুভকামনা রইল। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিদ্যুৎ শক্তির যে হিসেবটি, এবার ধরো আমি একটা লাইট জ্বালাবো, সেই লাইটটা আমার কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে সেটা আমি জেনে নেব। ধরো 100 ওয়াটের একটি বাল্ব,
দৈনিক 12 আওয়ার চলে। 100 ওয়াটের একটি বাল্ব দৈনিক 12 আওয়ার চলে। তাহলে তোমাকে যদি বলা হয় যে অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে বা তোমার ফেব্রুয়ারি মাসে যদি অধিবর্ষ আসে তাহলে তো অবশ্যই তুমি 29 দিন দিবে। আর যদি ফেব্রুয়ারি মাস আসে, ফেব্রুয়ারি মাসে কত খরচ হবে। তাহলে দেখো এইখানে যদি বলা হয় যে যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য মনে করো 5 টাকা হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টাকা হয়, তাহলে আমরা দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষমতা হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখো P = 100। ক্লিয়ার? 100 ওয়াটের একটি বাল্ব দৈনিক 12 আওয়ার চলে। তাহলে অবশ্যই সময়টা দেখতে পাচ্ছি একদিনে হচ্ছে 12 ঘন্টা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার জানতে হবে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস সমান আমরা জানি হলো 28 ডে। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে একদিনে যদি 12 ঘন্টা চলে তাহলে 28 দিনে কত চলবে? 28 × 12। আমাকে শিক্ষার্থীরা তোমরা একটু গুণ করে বলবে এটার সময়টা কতটুকু হবে, কত ঘন্টা হবে। আমি অঙ্কটা করার আগেই অবশ্যই তোমরা এটা আনসারটা দিবে। তাহলে আমরা দেখব যে ব্যয়িত শক্তির আগে বের করব। তাহলে 28 × 12 এটার টোটাল আনসার কত ঘন্টা সেটা আমরা জানবো। তাহলে আমরা সূত্রটা জানি, W = PT/1000 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি 100 আর সময়টা আমরা দেখি কেউ আনসার করেছো কিনা। আনসার এখনো আমি পাইনি, কিন্তু আনসারটা এখনো পাইনি। কত ঘন্টা হয় দেখো, আমরা 28 × 12, তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আর 1 5, 50 না, 8 দুগুণে 16 56 আর এটার 28, তাহলে 6 8 5 13 আর 336। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 336 আওয়ার। ওকে, এখন 336 আওয়ার বাই 1000। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে মানটা কাটাকাটি করে যে মানটা আসবে ক্যালকুলেটরের সাহায্যে এত ইউনিট, আমি আশা করি যে কত ইউনিট বিদ্যুৎ শক্তি গেল সেটা কিন্তু আমরা জেনে ফেললাম। এবারে তোমার যদি বলা হয় যে 1 ইউনিটের মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে এত ইউনিটের মূল্য কত, তাহলে আনসারটা কিভাবে হবে সেটা কিন্তু তুমি বুঝে গেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটি ব্যয়িত শক্তি কিভাবে বের করতে হবে, অর্থাৎ তোমার বাসায় যে লাইট, ফ্যান, টিভি অনেকগুলো যদি থাকে সবগুলো যোগ করে সময়টাকে যোগ করে একসাথে মানগুলো বের করবে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে মান কত খরচ হবে সেটা কিন্তু তুমি নিজেই বের করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই লাগবে কি তোমার কোন তড়িৎ যন্ত্রটি কত ঘন্টা ইউজ করেছো সেটা কিন্তু তোমার জানতে হবে এবং কতদিন তুমি ব্যবহার করেছো। তাহলে এবারে আমরা জানবো হলো, দেখো আমরা এই অধ্যায়ের লাস্ট যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে তড়িতের সিস্টেম লস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা জানো আমরা পাওয়ার স্টেশনের মধ্যে যে বিদ্যুৎটা পাই, অর্থাৎ সেটা জলবিদ্যুতের মাধ্যমে হোক বা সৌর বিদ্যুতের মাধ্যমে হোক, যত বিদ্যুতের মাধ্যমে হোক না কেন, সেই বিদ্যুৎটা কিভাবে সিস্টেম লসের কারণে নষ্ট হয়ে যায় সেটা আমাদের জানতে হবে। কিভাবে লক্ষ্য করে দেখো, মনে করে এখানে একটা পাওয়ার স্টেশন রয়েছে, এটা একটা পাওয়ার স্টেশন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে মনে করো 50 মেগাওয়াট বিদ্যুৎ তোমার এই ময়মনসিংহ জেলার জন্য দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার জন্য দেওয়া হলো। এখন এই যে এখান থেকে এই পর্যন্ত আসতেছে, লক্ষ্য করে দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে তোমার এই পাওয়ার স্টেশন থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ আমার ময়মনসিংহ জেলায় সাপ্লাই দেওয়া হচ্ছে। তাহলে এই যে এত দূর থেকে ময়মনসিংহ জেলায় পৌঁছাবে সেটা তো অবশ্যই একটা তারের মধ্য দিয়ে আসবে। তাহলে আমরা জানি যে কোনো উপাদানই রোধহীন নয়,
কোনো উপাদানই রোধহীন নয়। তাহলে এই যে রোধ, রোধ মানে হচ্ছে বাধা। বিদ্যুৎ যখন বাধা পায় তখন কিন্তু সেটা বাধা পেয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এইখানে তোমাকে কিন্তু পাঠাচ্ছিল হলো 50 মেগাওয়াট, কিন্তু তুমি চাচ্ছ না কিন্তু এটা তাপ উৎপন্ন হয়ে ময়মনসিংহ আসার আগে নষ্ট হোক, কিন্তু তারপরেও কিন্তু অপচয় হয়। দেখা গেল এখানে এসে হয়ে গেল 45 মেগাওয়াট। তাহলে ইতিমধ্যে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়ে 5 মেগাওয়াট আমার লস হয়ে গেল। এখন এই যে ময়মনসিংহ জেলা থেকে বিভিন্ন সাব স্টেশনে, অনেকগুলো সাব স্টেশনে এই 45 মেগাওয়াট কী করা হলো, প্রেরণ করা হলো। এই সাব স্টেশনগুলো থেকে আবার বাসা বাড়িতে গেল, এই সবগুলো হিসাব করে দেখা গেল হয়তো বা 40 মেগাওয়াট হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট সে পাওয়ার স্টেশন থেকে পাঠাচ্ছিল হলো 50 মেগাওয়াট, আর সেটা যখন গ্রাহক পর্যায়ে এসে হিসেবে পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে 40 মেগাওয়াট। এই যে 10 মেগাওয়াট নষ্ট হয়ে গেল বা অপচয় হয়ে গেল, এইটাই হচ্ছে তড়িতের সিস্টেম লস। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণটা বলবে যে অবশ্যই এই বিদ্যুৎ যখন তারের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, সেই তারের মধ্যে থাকে রোধ, এই রোধের কারণে তাপ মানে কি হয়, বিদ্যুৎ বাধা পায়, বাধা পেয়ে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, এবং এই তাপ শক্তিতে রূপান্তরের ফলে বিদ্যুতের কি ঘটে, অপচয় ঘটে। এই অপচয়টাই হলো তড়িতের সিস্টেম লস। তাহলে কি করতে হবে, তড়িতের সিস্টেম লসকে কিন্তু জিরো করা যাবে না। মানে অর্থাৎ তোমার যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে যদি 50 মেগাওয়াটই থাকে, কোনো ওয়েতেই কিন্তু তুমি ময়মনসিংহ এসে বা বিভিন্ন অঞ্চলে যাওয়ার পরে সেটা কিন্তু যত মেগাওয়াট পাঠানো হয়েছিল সেটা কিন্তু পাওয়া সম্ভব হবে না। কিন্তু এটা ধরো 40 মেগাওয়াট আমি পেয়েছি, কিন্তু এরকম যদি তার ব্যবহার করতাম বা কোনো ওয়াতে পাঠাতাম যেটা যদি 20 মেগাওয়াটে চলে আসতো, তাহলে তড়িতের সিস্টেম লসটা কী হতো, বেশি হতো। তাহলে এইটাকে কি করা হয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেম লসটাকে কমানো হয়। কিভাবে কমানো হয় সেটা আমরা এখন বলবো। ওকে, এর আগে আমরা আবার দেখব কারা কারা রয়েছে। দেখতে পাচ্ছি হাফিজুর রহমান পারভেজ, মনময়, সাদির উদ্দিন, ভালো ক্লাস, মনময় কি স্যার আমার নাম না নিলে কষ্ট পাবো কেন, আমি তো ইতিমধ্যে ক্লাসে তোমার নাম আমি নিয়েছি। তারপর হচ্ছে লাবিব আবদুল্লাহ, অত্যন্ত অ্যাক্টিভ একটি ছেলে, আমার কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থী। তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রায় প্রত্যেকটি ক্লাসে তুমি ছিলে। তো এবারে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব যে এটাকে কিভাবে কমানো যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কমানোর কিছু প্রসেস রয়েছে। যেমন হচ্ছে আমরা জানি যে একটু আগে পড়েছিলাম P=I²R, অর্থাৎ একটি তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, একটি তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা I²R পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। আবার বলছি, একটি তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে কি করা যায়, I²R পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। এই পরিমাণ তাপ শক্তি এখন প্রশ্ন হলো যে স্যার I²R পরিমাণ তাপ শক্তি উৎপন্ন, তাহলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, হ্যাঁ অবশ্যই হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে এইটাকে তো আমি কি করতে পারবো না, উপাদান যদি চেঞ্জ একই থাকে তাহলে রোধকে কমানো সম্ভব না, তাহলে তাপ শক্তি উৎপন্ন হবে। এখন প্রশ্ন হলো যদি কোনোভাবে এখানে তো দুইটার গুণফল হচ্ছে এই ক্ষমতা, মানে তাপ শক্তি উৎপন্ন ক্ষমতা, তাহলে এইখানে এই যে ব্যয়িত শক্তিটা, ক্ষমতাটা, এটা আমি যদি প্রবাহটাকে কোনোভাবে কমাতে পারি, প্রবাহ কমাতে হবে, তাহলে যদি আমরা প্রবাহ কমিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার তাপ শক্তি উৎপন্ন হওয়াটা কমে যাবে, তাপ শক্তি উৎপন্ন হওয়া কমে যাবে। তাহলে সেইটা আমার কিভাবে বের করতে হবে। আবার বলছি, আমরা রোধকে কি করতে পারবো না, কমাতে পারবো না, কারণ তোমরা জানো আমরা সাধারণত যে তড়িৎ প্রেরণের জন্য যে তার ব্যবহার করি সেখানে কিন্তু তামার তার থাকে। তাহলে তামার তার যদি তুমি চেঞ্জ না করো তাহলে রোধটা কমবে না, আর রোধ যদি না কমে তাহলে তাপ উৎপন্ন হতেই থাকবে একই পরিমাণে, তাহলে সেক্ষেত্রে সিস্টেম লস একই থাকে যাবে। এখন সিস্টেম লসকে যদি আমি কমাতে চাই সেক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহটাকে কি করতে হবে, কমিয়ে দিতে হবে। আমরা জানি তড়িৎ প্রবাহ কমালে সেক্ষেত্রে মানে তাপ শক্তি কম উৎপন্ন হবে, কারণ তড়িৎ বাধাটা কম পাবে। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এক্ষেত্রে যে কাজটা করতে হবে
এক্ষেত্রে কাজটা করতে হবে আমার, আমরা জানি পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই আমরা জানি এটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি ভিআই ইকুয়াল টু ধ্রুবক। এখন এইখানে দেখো ভি সমানুপাতিক আমরা লিখতে পারি 1/i, এই যে ধ্রুবক 1/i মানে ধ্রুবক আর সমানুপাতিক দিতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বিভবটাকে তুমি বাড়িয়ে দাও প্রবাহ কমে যাবে, অর্থাৎ বিভব যদি 100 গুণ বাড়িয়ে যাও তাহলে প্রবাহ 100 গুণ কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝে ফেলছো। তাহলে আমরা যে কাজটা করতে হবে, এই সিস্টেম লসকে যদি কমাতে চাই সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে অবশ্যই আমার বিভবটাকে বাড়িয়ে দিতে হবে। আর বিভব বাড়ানোর জন্য যে কাজটা করতে হয় সেটা হলো আমরা জানি বিভবটাকে বাড়ায় স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা উচ্চ ধাপী ট্রান্সফরমার। তাহলে আমাকে কি করতে হবে, এই পাওয়ার স্টেশন যেখানে ছিল এখানে যে পাওয়ার স্টেশনটা ছিল সেই পাওয়ার স্টেশনটা কী করতে হবে, অনেকগুলো স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে দিয়ে এই বিভবটাকে প্রেরণ করতে হবে। ধরো এখানে বিভবটা ছিল হলো ধরে নিলাম হচ্ছে 20,000 ভোল্ট। তখন এটা অনেক বাড়ায় বাড়ায় যদি আমরা অনেকগুলো স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে দিয়ে এই বিভবটাকে প্রেরণ করি, দেখা যাবে বাড়তে বাড়তে 2 থেকে 3 লক্ষ বা 4 লক্ষ ভোল্টেজ পর্যন্ত বেড়ে যাবে। তখন প্রবাহটা অনেক কমে যাবে, সেক্ষেত্রে প্রবাহের মানটা কমে যাবে। আর প্রবাহ যখন কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই যে কাজটা হবে সেক্ষেত্রে রোধ মানে তড়িৎটা বাধা কম পাবে। বাধা কম পেলে যে কাজটা হবে বলো কি হবে, অবশ্যই তাপ শক্তি কম উৎপন্ন হবে এবং সিস্টেম লস কমে যাবে। তাহলে আশা করি তড়িৎ কিভাবে সিস্টেম লসটা কমানো যায়, অর্থাৎ তড়িতের ব্যয়টা কিভাবে, অপচয়টা কিভাবে কমানো যায় সেটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা এই যে একটা বিষয় আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে ছোটো ছোটো খুঁটিনাটি জিনিসগুলো আছে সেটা তোমার ক্লিয়ার জানতে হবে যে আসলে এইটা কেন, এটাকে কমানো হয় কেন, বাড়ানো হয় কেন, এটাকে স্টেপ আপ ট্রান্সফরমারে নেওয়া হয় কেন বা স্টেপ ডাউন ট্রান্সফরমারে কেন ব্যবহার করা হয় সেটা তোমাকে জানতে হবে। এবারে আমরা যে জিনিসটা জানবো আবার আরেকটু দেখে নেই। লাবিব আবদুল্লাহ, মাহবুবুল আলম রহমান, দোস্ত আমার ফিজিক্সের বন্ধু, ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরে হচ্ছে সোনিয়া আফরিন জাহান, তুমি জয়েন করেছো। তারপরে হচ্ছে মন্দিরা দাস, স্যার ময়মনসিংহ অনলাইন স্কুলের আপনার ক্লাসগুলো অনেক মিস করব, যদি সুযোগ হয় আবার আসবো, সমস্যা নেই। এইবারে দেখো এখানে যে কাজগুলো আমরা দেখাচ্ছিলাম যে কেন তড়িতের সিস্টেম লস, এবার দেখো এই সিস্টেম লসে হোক আর আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় আমরা বিদ্যুতের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ কিন্তু আমরা উৎপাদন করতে পারি না। তাহলে বুঝতে পারতেছো কোন জিনিসটি নিয়ে আমরা আমাদের দেশে, অন্তত বাংলাদেশে সবচেয়ে বেশি কমন ফেনোমেনন সেটি হচ্ছে লোডশেডিং। কেন লোডশেডিংটা হয় সেটা তোমাদের একটু বলছি। দেখো মনে করো আমাদের এখানে এক্সাম্পল 40 মেগাওয়াট দিয়ে বলছিলাম, এই ময়মনসিংহ 40 মেগাওয়াট বিদ্যুৎ আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় প্রেরণের জন্য এখানে দেখো এইটুকুর মধ্যে আমাদের চাহিদা হলো 50 মেগাওয়াট বিদ্যুৎ। এখন এই যে আমার কাছে সাপ্লাই আছে হচ্ছে 40 মেগাওয়াট, কিন্তু আমার সবগুলো লাইনে যদি আমি বিদ্যুৎ দিতে চাই সেক্ষেত্রে আমার 50 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। তাহলে তো আমার কাছে তো 50 মেগাওয়াট বিদ্যুৎ নেই। তাহলে আমি সেক্ষেত্রে কি করব, অবশ্যই যে কোনো দুইটি লাইনকে আমরা কি করব, অফ রাখবো এবং এই লাইনগুলোর মধ্যে দিয়ে এই 40 মেগাওয়াট বিদ্যুৎ কি করব, প্রেরণ করব। সেক্ষেত্রে দেখা যায় এই লাইনগুলোতে কি থাকবে না, বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এই যে যতক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ এই লাইনগুলোর মধ্যে থাকবে না সেক্ষেত্রে এদিক দিয়ে কী হবে, লোডশেডিংয়ের সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এবারে এখন এই লাইনগুলো দেওয়ার পরে যদি এইখানে দুইটা লাইন অফ করা হয় সেখানেও এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং সেখানেও লোডশেডিংয়ের সৃষ্টি হবে। আরেকটি জিনিস আমি তোমাদের শেষ দিকে একবারে শেষ প্রান্তে চলে আসছি, যে কাজগুলো তোমাদের করতে হবে, যেমন দেখো তোমাদের ফিউজ বা সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে ভূসংযোগ, এই জিনিসগুলো কেন ব্যবহার করে সেটা জানতে হবে। যেমন দেখো তোমার একটা বাসার মধ্যে ফিউজ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমার বাসার মধ্যে মনে করো যে লাইনগুলো রয়েছে, এই যে বাল্ব, ফ্যান, টিভি যা রয়েছে সেখানে সর্বোচ্চ 10 ধরো যদি মনে করো এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই লাইনগুলো কি থাকবে, ঠিক থাকবে। এখন
কোনো কারণে বজ্রপাতের কারণে বা বিভিন্ন কারণে যদি এটা দিয়ে বা কোনো কারণে ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে বা কোনো কারণে ধরো 15 এম্পিয়ার বিদ্যুৎ যদি এই লাইনের মধ্যে দিয়ে চলে আসে, তাহলে এই যে তোমার উপকরণ যন্ত্রগুলো রয়েছে সেগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার অবশ্যই সবগুলো ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। যেটা দেখেছো তোমরা কোনো কারণে ফিউজ বা সার্কিট ব্রেকার যদি ঠিকমতো কাজ না করে, এই বর্ষার সিজনে বাসা বাড়িতে ফ্রিজ, টিভি বা কম্পিউটার এগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কি করতে হয়, এখানে অনেক সময় একটা ফিউজ ব্যবহার করা, বিভিন্ন যন্ত্রপাতির আগেও ব্যবহার করা বা সবগুলোর একসাথে ব্যবহার করা হয়। এখন ধরো এই আমরা জানি যে এইটার মধ্যে দিয়ে এনে একটা ফিউজ ব্যবহার করা হয়। ফিউজটার কাজ হলো, এটা হচ্ছে সংকর ধাতুর তৈরি, একাধিক ধাতুর মিশ্রণ। এখন প্রশ্ন হলো যে এটা 10 এম্পিয়ারের মতো বিদ্যুৎ গেলে এটা স্বাভাবিক থাকে ফিউজটা, কিন্তু 10 এম্পিয়ার যে বেশি বিদ্যুৎ গেলে আমরা জানি প্রবাহ বাড়লে তাপ বেশি উৎপন্ন হয়, তাহলে তাপ শক্তি উৎপন্ন হয়ে এই ফিউজটার তারটা কী হয়ে যায়, পুড়ে যায়। পুড়ে যাওয়ার সাথে সাথে এই সংযোগটা কী হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ফলস্বরূপ এই সংযোগগুলো ঠিক থাকে, নষ্ট হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিউজের কাজটি কি। আবার সেমভাবে সার্কিট ব্রেকারের কাজটা হয়। আরেকটা জিনিস হচ্ছে নিরাপদ ব্যবহারটা আমার করতে হবে, বিদ্যুৎটা নিরাপদ ব্যবহার আমাকে জানতে হবে। নিরাপদ ব্যবহার না জানলে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কারণ তোমরা জানো যে মানবদেহ কিন্তু বিদ্যুৎ একেবারে বেশি বিদ্যুৎ প্রবাহ করে না, কারণ আমাদের মানবদেহের মধ্যে প্রায় রোধ থাকে হচ্ছে 50 কিলো ওহম। এখন তুমি যখন ভেজা শরীর হয়ে যায়, কারণ আমরা জানি ভিজে গেলে সেখানে, এবং পানি কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, কারণ এটা সমযোজী যৌগ, কিন্তু আমরা যে পানিটা ব্যবহার করি সেটা অম্লীয় বা ক্ষারীয় বা অন্য কোনো উপাদান থাকে, যে কারণে পানিটা কি হয়ে যায়, পরিবাহী হয়। এই পানির কারণে যদি তোমার শরীরটা ভেজা থাকে, এটা কিন্তু 10 কিলো ওহমে নেমে আসে তোমার শরীরের রোধ, তখন প্রবাহটা অনেক বেড়ে যাবে, রোধ কমে গেলে প্রবাহ বেড়ে যাবে। যে কারণে ভেজা অবস্থায় তুমি যদি কোনো একটা সুইচের মধ্যে বা কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি ঠিক করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। তাহলে অবশ্যই আমার সচেতনভাবে ব্যবহার করতে হবে। আর যেহেতু আমাদের বিদ্যুৎ শক্তি অফুরন্ত নয়, সেক্ষেত্রে অবশ্যই যে কাজটি করতে হবে, যখন যতটুকু আমার প্রয়োজন ততটুকু বিদ্যুৎ ব্যবহার করতে হবে। অযথা বিদ্যুৎ শক্তি ব্যবহার অপচয় করা যাবে না। ওকে, আমরা শেষ পর্যন্ত আরেকটু দেখবো যে কে ছিলে। তো আরেকটি জিনিস হচ্ছে এই সময়টুকে কাজে লাগাতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে করোনা এসেছে, সেই করোনার সময়টা, মহামারীর সময়টা তুমি যদি প্রপার ইউজ করতে পারো, প্রচুর সময়, আমি কিন্তু আগেও বলেছি, প্রচুর সময় তোমার হাতে, সেখানে তুমি বিজ্ঞান নিয়ে প্রচুর সময় ডিসকাস করার মতো সময় রয়েছে। নিজে ভাবো, চিন্তা করো, এবং আমাদের ক্লাসগুলো প্রয়োজনে যে বিভিন্ন জায়গায় ইউটিউবে রয়েছে বা এই যে ময়মনসিংহ অনলাইন স্কুলের টাইমলাইনে রয়েছে, সেই ক্লাসগুলো দেখো, এবং দেখার পরে সেগুলো নিয়ে যদি চিন্তা করো, আশা করি বিজ্ঞান নিয়ে যে তোমার যে পরিধিটা ছিল সেটা অনেক উপরে চলে যাবে। আর আমরাও চাই সেই পরিধি তোমার আরও উপরে চলে যাক, এবং সেক্ষেত্রে তুমি ভালো করো, প্রত্যাশা সেটাই থাকবে। সবসময় ভালো কিছুর প্রত্যাশা আমরা রাখি। তো করোনার অন্ধকার একসময় কেটে যাবে। মারব তুমি দেখতে পাচ্ছি তোমরা ছিলে, বাদল দাস, মন্দিরা দাস সেটা তুমি ছিলে, পাপন ছিলে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকো, আর ভালো থাকার চেষ্টাটা করতে হবে। কারণ হচ্ছে যে অযথা বাইরে বের হওয়া যাবে না, পরিবারের সবাইকে সচেতন থাকতে হবে। আর গরম পানি যে বিভিন্ন উপাদান রয়েছে, যে এগুলো দিয়ে পানির পাপটা নেবে এবং হচ্ছে সেটা নিয়ে খাবে, তাহলে গলাটা ভালো থাকবে। এবং ভাইরাসজনিত যেগুলো আছে এগুলো তোমরা জানো যে পানি যদি গরম পানি তোমার গলায় প্রবেশ করে বা নাকে যদি ধোয়াটা নাও, সেক্ষেত্রে ওই ভাইরাসটা 3-4 দিন পর্যন্ত গলায় থাকে, সেটা মরে যায়। তাহলে এইভাবে আমাদের সচেতন থেকে চলতে হবে। ভালো কিছুর প্রত্যাশা আমি রাখছি। আবার দেখা হবে বেঁচে থাকলে, আশা করি সেই পর্যন্ত আমরা সবাই বেঁচে থাকবো। এবং ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।